বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বছর ঘুরে মুসলিমদের অন্যতম এই উৎসব উপলক্ষে আপনজনের কাছে ফেরার আকুলতা যেন সবার। শুরুর দিকে এই ঈদযাত্রা স্বস্তির আভাস দিলেও আজ যেন সেটা অনেকটাই দুর্ভোগে পরিণত হয়েছে, কারণ অতিরিক্ত যাত্রী চাপে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে বাস, ট্রেন ও লঞ্চ। অনেক ক্ষেত্রে টিকিট না পেয়ে রেল ও লঞ্চের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষকে ঢাকা ছাড়তে দেখা গেছে। অভিযোগ আছে বাড়তি ভাড়ারও। ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি পর্যবেক্ষণের এক সংক্ষিপ্ত সমীক্ষা তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। সরকারি ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঈদে ৮৭% বাস, মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ তাদের। তবে সরকারের মন্ত্রী থেকে শুরু করে মালিক শ্রমিক সংগঠনগুলো এই অভিযোগ অস্বীকার করেছে। উল্টো তারা বলছে, ভাড়া বেশি নয়, বরং নির্ধারিত ভাড়ার পাশাপাশি কয়েকটি পরিবহন ২০ থেকে ৩০ টাকা ভাড়া কম দিচ্ছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত ইসলামী বলছে, এগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। দেশে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তির হবে কবে? এর জন্য কি কেবল সরকারের উদ্যোগী হলেই চলবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ফরিদুল হক, ঈদযাত্রা নিরাপদ এবং স্বস্তিতেই আসলে সবাই ঈদযাত্রা করতে চান, এবং যেটি শুরুতেই বলছিলাম, আসলে দীর্ঘদিন পর একটা নারীর টানে বাড়ি ফেরার আসলে যে প্রয়াস সেটি সবার থাকে, এবং কয়েকটি দুর্ঘটনা ইতিমধ্যে আমরা দেখেছি এবং দুর্ঘটনাগুলো আসলে খুবই মর্মান্তিক। বিশেষ করে যদি আমরা নৌপথের দিকে তাকাই, সম্প্রতি লঞ্চে যে দুর্ঘটনা ঘটেছে কিংবা ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে যে দুর্ঘটনাগুলো ঘটলো, কষ্ট, দুর্ভোগ, এগুলোই কি আসলে সঙ্গী থাকবে সারা জীবন যারা বাড়ি ফিরছেন তাদের? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদযাত্রায় নিজের বাড়িতে ফেরত যেতে যাওয়ার পথে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আপাতত এইটুকু করা ছাড়া আমাদের হাতে বোধহয় খুব বেশি কিছু নেই। এটা সত্য, মানে এখন ধরেন আমি বিরোধী দল করি, আমি ইনস্ট্যান্ট সরকারকে মানে চাইলে আমার পক্ষে সমালোচনা করা সম্ভব, কিন্তু ২ মাস কিংবা ১ মাসের একটা সরকারের পক্ষে এটা মানে কোনোভাবেই এটা ম্যানেজ করা ডিফিকাল্ট, এটা সত্য। তবে আর ব্যাপারটা হচ্ছে যে এইটা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে ম্যানেজেবলও না, মানে এটা পুরো কাঠামোটা একটা ধ্বংসপ্রাপ্ত কাঠামো। কোনো রকম কোনো দায় দায়িত্ব কখনোই কেউ কারোর জন্য নেয় নাই, এরকম কিছু নেই। যেগুলো নেওয়া হয়েছে এগুলো মূলত লোক দেখানো, কিছুটা মিডিয়াবাজি করা। এর আগে যে সমস্ত জিনিস হয়েছে, হঠাৎ করে এসে কেউ এটাকে খুব রাতারাতি ঠিক করে ফেলতে পারবে ব্যাপারটা না। এটার সাথে অনেকগুলো ব্যাপার জড়িত, মানে পরিবহন ব্যবস্থাটা কেমন, রাস্তাঘাট কেমন, আপনার নৌপথটা কেমন, রেলপথটা কেমন, এই প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা মানে জড়িত। কিন্তু একটা জায়গায় আমাদেরকে একটু করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যারা দায়িত্বে থাকেন তাদের মধ্যে সবসময় একটা প্রবণতা থাকে যে দায়িত্বে থেকে উনি সব কিছু ঠিক করছেন, উনি সব ভালো করছেন, ওনার চোখে কোনো সমস্যা নেই, সকল সমস্যা অন্যদের। এই যে প্রবণতা, এই প্রবণতাটা হচ্ছে ভয়াবহ। কেন? এই কারণে যে আপনার প্রবলেম তো আছে, এটা তো সত্য, আমরা প্রতি বছর এটা দেখতে পাই। আপনি যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে দায়িত্বশীলদের প্রথম কাজ হচ্ছে প্রবলেমকে অ্যাকসেপ্ট করা, যে হ্যাঁ প্রবলেম আছে, আমাকে এটা সলভ করতে হবে। এরপরে সলিউশনটা খুঁজে বের করার জন্য বিশেষজ্ঞদেরকে, স্টেক হোল্ডারদেরকে ওইখানে ইনভলভ করা, দেন উদ্যোগ নিয়ে এটাকে সমাধান করা। এই জায়গাটা আমাদের এখানে দায়িত্বশীলদেরকে দেখা যায় না, বরঞ্চ উল্টো ঘটনা আছে। ধরেন পরিবহন ব্যবস্থাটা এইভাবে থাকার পেছনে তো একটা বিরাট বড় ইকোনমি আছে, বিরাট বড় একটা পলিটিক্যাল ইকোনমি আছে। যাত্রী কল্যাণ সমিতি অলরেডি বলছে ১৪৮ কোটি টাকা শুধু বাড়তি ভাড়া নেওয়া হয়েছে, এটা তাদের দাবি। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি সেই জায়গায় যাচ্ছি না। কিংবা এই যে বিরাট বড় পরিবহন ব্যবস্থা, এই পরিবহন সেক্টরটা কাদের হাতে? এটা মূলত চলে পলিটিক্যাল পাওয়ারের উপরে। যাদের পলিটিক্যালি পাওয়ার আছে তারা পরিবহন কোম্পানিগুলো নেয়, তারা বিভিন্ন ইনভেস্টরদের কাছ থেকে কিংবা বিভিন্ন লোকের কাছ থেকে বাসগুলো নেয়, তারা বাস স্ট্যান্ডগুলোকে ধরেন ব্যবহার করে, রোড ব্যবহার করে, এবং এখানে এই যেটাকে আমার প্রিয় রবি ভাই যেটাকে সমঝোতা বলছেন, এটা বেসিক্যালি তো এটা চাঁদাবাজি।
বেসিক্যালি এটা ধরেন তাহলে লিস্ট যখন পলিটিক্যালি পাওয়ারটা পাল্টাতে থাকে তাদের এই যে লোকগুলো চেঞ্জ প্রশাসনের যে হয়, জায়গাগুলো লোকগুলো সেগুলো চেঞ্জ পাল্টাতেই হয়, থাকে তার মানে লোকগুলো চেঞ্জ হয়, যখনই যারাই ক্ষমতায় লোকগুলো আসছে চেঞ্জ তারা এবং কি এইখানে আসলে চাঁদাবাজি করছেন। এখানে খুব খুব আপনাকে খেয়াল করে দেখতে হবে, পৃথিবীতে এই ধরনের এই সাইজের জনসংখ্যার কোনো রাষ্ট্র এত মানে গণপরিবহন যে কোনো টাইপের সেটা রেল হোক, বাস হোক, কিংবা অন্য যে কোনো, সেটা এত বেশি সংখ্যক প্রাইভেটের উপরে নির্ভরশীল না। মূলত গণপরিবহন হয় পাবলিক পরিবহন। আপনি খেয়াল করে দেখেন আমাদের কিন্তু পাবলিক পরিবহন তেমন একটা নাই। রেল আছে, রেলকে ধরেন এখনও 50 বছর 40 বছর আগের টেকনোলজিতে রেল চলে কেন? কিংবা আমাদের রেল এত বড় দেশ, এত মানুষ, এইটাকে এই রেল লাইন ব্যবস্থাপনা, রেলের ব্যবস্থাপনা ঠিক করার জন্য আমাদের এখানে ইভেন কোনো ইনস্টিটিউট হয়েছে এখনও? অন্তত 150-200 বছর আগে এখানে রেল লাইন বসানো হয়েছে। ওই যে ব্রিটিশরা যে টেকনোলজি রেখে গেছিলো ওইটাই কন্টিনিউ করতেছে কেন? কারণ এইটা তো আসলে পাবলিক, এইখান থেকে তো ধরেন মানে ধান্দাটা করা যায় না। এই জন্য এটাকে যদি আপনি কি বলে অব্যবহৃত কিংবা কম ব্যবহৃত কিংবা মানুষের জন্য যন্ত্রণাদায়ক রাখতে পারেন, তাহলে মানুষ প্রাইভেটে যাবে, বাসে যাবে। সিমিলারলি ধরেন অন্য পরিবহনের ক্ষেত্রেও পরিবহনগুলো মানে বাস তো একেবারে কমপ্লিটলি বলা যায় যে পুরোটাই ধরেন প্রাইভেট। ইভেন বিআরটিসির যে বাসগুলো দেওয়া হয় এগুলো কিন্তু প্রাইভেটলি লিজ দেওয়া হয়। কিন্তু সারা পৃথিবীতে কোথাও এত বেশি মানুষ মানে প্রাইভেট ইয়েতে চলে না। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ঈদের ক্ষেত্রে আমার জানা মতে পৃথিবীতে সবচেয়ে বেশি ঈদের সময় মানুষ ট্রান্সপোর্টেশন ব্যবহার করে কিংবা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাওয়া হচ্ছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি, ওইখানে কিন্তু প্রচুর মানুষ ঈদের সময় ট্রাভেল করে, প্রচুর, আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি। সেইটার জন্য কিন্তু তাদের একটা দারুণ ব্যবস্থাপনা আছে। তারা বাড়তি পরিবহন যেমন ব্যবস্থা করে, বাড়তি জনবল ব্যবস্থা করে, বাড়তি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার কথা আমাদের এইরকম কোনো উদ্যোগী দেখা যায়। এই জায়গাটাতে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী যে ব্যবস্থাপনার কথা আমাদেরকে ফরিদুল হক বলছেন, সেই ব্যবস্থাপনার আসলে প্রত্যাশা আমরাও প্রতিবার শুনি। বিশেষ করে ঈদযাত্রার খবরের সময় প্রত্যেকবারই আসলে আমরা যারাই যখন ক্ষমতায় থেকেছেন, সরকারে থেকেছেন, দায়িত্বে থেকেছেন, তারা এই একই প্রত্যাশার কথা আমাদেরকে বলেছেন। কিন্তু এই ব্যবস্থাপনাগুলো আসলে কখনো পাল্টাতে দেখি না। প্রতিবার আসলে আমরা একই ব্যবস্থাপনায় দেখছি, একইভাবে ঈদযাত্রার খবরগুলো থাকছে, একইভাবে ভোগান্তির খবরগুলোও পাচ্ছি। কেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক মনি আপা এবং ফরিদুল হককে শুভেচ্ছা, সেই সাথে ডিবিসির দর্শকদেরকে। দেখেন, এই ব্যবস্থাটা তো আসলে ডিপেন্ড করে কোন ক্লাস দেশটা চালাচ্ছে। আমাদের দেশে এই যে ব্যবস্থাপনার যে সমস্যাটা আসলে সমাজ ব্যবস্থার সমস্যা, অর্থাৎ সরকার বদলায়, ব্যবস্থাটা বদলায় না। কারণটা হলো যেটি ইতিমধ্যেই বলা হয়েছে যে লোকগুলো তার লেভেল পাল্টে যায় কিন্তু একই রকম চাঁদাবাজি করতে থাকে, একই রকম তাদের আচরণ, একই রকম তাদের পলিসি। আমরা সংস্কার অনেক কথা শুনি, কিন্তু আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থার কতটা সংস্কার করতে পেরেছি? আপনি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সরকারগুলোর ইতিহাস দেখেন, তারা যখন পলিসি মেক করে, তারা রাস্তাঘাটের যে গুরুত্ব, অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থার তো প্রধানত 3টা সেক্টর, একটা হলো সড়ক, একটা রেল, আর একটা হলো নৌপথ। আমি যদি আপনাকে পরিসংখ্যান দিয়ে বলি যে আমাদের যে বাজেট এই যোগাযোগ খাতে 69,196 কোটি টাকার বাজেট, তার মধ্যে সড়কে ব্যয় করা হয় মেজর অংশ অর্থাৎ 384 বিলিয়ন, রেলে মাত্র হলো 119 বিলিয়ন, আর শুধু সেতুর জন্যই ব্যয় করে হলো আপনার 60 বিলিয়ন। তাহলে আপনি এই যে বাজেট, যে টাকা কাকে বেশি দেওয়া হচ্ছে, যেখানে হলো সড়কে চাঁদাবাজির সিন্ডিকেট, সড়কে মাফিয়া, সেখানেই আপনার সরকারি বরাদ্দটা বেশি হয় এবং এখান থেকে এগুলো রোজগারটা বেশি হয়। এবং ঈদের সময়ে এই চাঁদাবাজি এবং বিভিন্ন উৎসব পার্বণে সড়কে যে নির্লজ্জ চাঁদাবাজি চলে, এবং যে চাঁদাবাজিকে আবার সরকারি দলগুলো বিভিন্ন সময় তাদের নেতারা নানান ফতোয়া দিয়ে এটাকে বৈধতা দেয়। এই সড়কে মাফিয়া এবং এই মাফিয়া তন্ত্রকে ইনডাইরেক্টলি এটাকে যে জায়েজ করার যে প্রবণতা, অব্যবস্থাপনার বড় কারণ। মাফিয়া তন্ত্র কিংবা এই সিন্ডিকেটটা সব সময় সরকার কিংবা ক্ষমতার চাইতেও বেশি শক্তিশালী থাকে। এই সিন্ডিকেটই তো দেশের রাজনীতি চালায়। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া তো এরা সরকারে যেতে পারে না, এমপি হতে পারে না, মন্ত্রী হতে পারে না, কারণ তাদের চাঁদা নিয়ে তাদের নির্বাচন করতে হয়। এখন ব্যাপারটা হলো, আপনি দেখেন যে সড়কে কি পরিমাণ দুর্নীতি হয়। এই যে অনাধিক আমরা যে টোল দেই রাস্তাঘাটে, ব্রিজে, কতদিন পর্যন্ত আমাদের যমুনা সেতু আর পদ্মা সেতুর টোল দিয়ে যেতে হবে, এবং এই টোলের টাকার কিন্তু কোনো স্বচ্ছতা নেই। মানুষ জানে না যে টোল দেওয়ার ফলে তারা কি ফ্যাসিলিটি পাচ্ছে। একই রাস্তায় বারবার টেন্ডার হয়, বারবার মেরামত হয়, তাহলে বোঝা যায় যে নির্মাণটাই তাদের সমস্যা ছিল। এবং এই ভাঙা রাস্তায় আপনার যে ট্র্যাক যেভাবে তৈরি করে, প্রত্যেকটা নির্মাণ ত্রুটিপূর্ণ। আপনি দেখেন রেলে, আমাদের দেশে রেলকে আধুনিক করার জন্য
কোনো বরাদ্দ নেই, অথচ রেলের দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম। আমরা রাস্তাঘাটে গাড়ির সংখ্যা বাড়াই, রেলের সংখ্যা বাড়াই না। এবং আপনি দেখেন অনলাইনে টিকিট কাটতে যান রেলের, আপনি দেখবেন যে 10 দিন আগেই সব টিকিট সেল হয়ে যায়, কিন্তু বলা হয় রেল হলো। এই প্রশ্নটা আমি গতকাল মাননীয় মন্ত্রীকেই করেছিলাম, তিনি গতকাল আমার শোয়ে ছিলেন। তিনি বলেছেন যে আসলে এত বেশি চাহিদা যে ওই 1 মিনিটে আসলে অনেক লাখ লাখ হিট পড়ছে, সে কারণে আসলে কাউকে না কাউকে তো ওই টিকিটটা দিতে হচ্ছে, সেই টিকিটটা সেই সময় শেষ হয়ে যায়। ওকে, বাট যেটা হয়, যদি আপনি দেখেন যে এত চাহিদা, তাহলে আপনি এখানে বরাদ্দ বাড়ান, আরো রেলের সংখ্যা বাড়ান, আরো রেল লাইনের সংখ্যা বাড়ান, রেলের নেটওয়ার্কটা বাড়ান। সেটা না করে বারবার বলা হচ্ছে রেল হলো অলাভজনক খাত। রেল কোনো লাভজনক না, কারণ রেলে তো কোনো পরিবহন মাফিয়া সিন্ডিকেট নাই, ওই টাকাটা তো সরকার সিস্টেমের মধ্য দিয়ে সরাসরি পায়। আমাদের দেশে আমাদের সমাধানের জায়গাটা ভাবতে হবে। সমাধানের জায়গা হলো আপনি রেলকে অ্যাটলিস্ট আপনি ইন্ডিয়ার মতো করেন। সমাধানটা করতে আসলে যারা সমাধানটা করতে পারবেন তারা কতখানি ইচ্ছুক? এখন ধরেন পার্লামেন্টে যাদের থাকা উচিত ছিল, আমি ফ্র্যাঙ্কলি বলি বিএনপির মতো দল 16 বছরের আন্দোলনকারী মনি আপাকে কিন্তু পার্লামেন্টে নিতে পারে নাই, কিন্তু তারা আবার নারীর ক্ষমতায়ন নিয়ে বড় বড় ভাষণ দিবে। মাত্র 10 জন তারা নিয়েছে যারা আন্দোলন সংগ্রামে ছিল। তা এখন হাইব্রিড নেতারা যদি পার্লামেন্টে যায়, তারা কি জনগণের সমস্যা ফেস করে? নীলোফার চৌধুরী মনি, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে এবং এই যাত্রী কল্যাণ সমিতি যেটি বলছে যে এই যাত্রা অতিরিক্ত ভাড়া দেয় 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। যদিও যোগাযোগ প্রতিমন্ত্রী, সড়ক প্রতিমন্ত্রী আজকে এই দাবিটিকে আসলে সঠিক নয় বলে দাবি করেছেন, কিন্তু এরপরে আসলে নানান দিক থেকে তো আসলে অভিযোগগুলো আসছে। এবং যে কথাটি বললেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যে একটা পরিবহন ব্যবসায়ীদের একটা বড় সিন্ডিকেট আছে, যেই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া রাজনৈতিক নেতারা মন্ত্রী কিংবা এমপি হতে পারে না, সে কারণে তারা কখনোই সেই সিন্ডিকেটে হাত দিতে চান না। সত্যি কি তাই? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, সরকার 1 মাস হয়েছে, তা পুরোপুরি হয়েছে কিনা সন্দেহ আছে এখনো। সরকার আসছে, কারণ প্রথম রোজার দিন থেকে যদি ধরি এখন 1 মাস হয়নি। তো এই সরকারের ক্ষমতা নেওয়ার দায়িত্ব নেওয়া, আমি প্রথমেই বলছি রেলওয়ে, সড়ক পরিবহন, নৌ পরিবহন সব জায়গায় এত বেশি বিশৃঙ্খলা, যুগের পর যুগ, এত বেশি ওইখানে ময়লা আবর্জনায় ভর্তি যে এটা টনকে টন, 1000 টন সরাতে হবে। সেই সরানোর জন্য 1 মাস ইনাফ টাইম না, নাম্বার 1। এটার একটা পরিকল্পনা লাগবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় বসেছিলেন, একদিন দেখেছিলাম। এটা প্ল্যান করার সামনের ঈদ, তাও পুরো পারবে কিনা আমি জানি না। নেক্সট ঈদ যদি সব কিছু মিলে ঠিক থাকে, আন্তরিকতা কোনোখানে যদি ঘাটতি না থাকে, তাহলে আগামী ঈদ মানে আগামী রমজান ঈদে আপনার কিছুটা হলে হতে পারে। আমি এত দিনের জঞ্জালের কথা বলছি। সেইখানে আপনার বাংলাদেশটা বিশাল বড়, মানুষ, ঈদ একটা আবেগের জায়গা। কিচ্ছু না, ঈদের দিন দেখা যায় যে গ্রামে গিয়ে ঘুমাচ্ছে কিংবা খেলছে কিংবা একটু পায়েস খাচ্ছে, সেটার জন্য যে দামটা তারা দেয়, বিশেষ করে নিম্নবিত্ত, তার সমস্ত টাকা দিয়ে অর্ধেক টাকার বেশি টাকা সে পরিবহনে দিয়ে দেয়, কারণ পরিবহনের তখন বাড়তি একটা নেওয়ার একটা ব্যাপার থাকে। আবার আমি এর মধ্যে আরেকটা জিনিস দেখেছি, আমি আমার 2 জন সহালোচককেও এই কথাটা নিয়ে চিন্তা করতে বলবো, যারা আগামীতে চিন্তাশীল, যারা সাপ্লাই দিবে চিন্তাটাকে। এই যে রোডগুলোতে আপনার যে জ্যামটা হয়, জ্যামে কিন্তু যে গাড়িটা দিনে 2 বার যেত বা 1.5 বার যেত বা 3 বার যেত কাছাকাছি জেলাগুলোতে, সেখানে কিন্তু তাদের স্লো গতি হয়ে যায়। ওইখানে কিন্তু তাদের এক ধরনের একটা লসও হয়। আমি বলি ওইখানে একটা লসও হয়। যানজটটা হঠাৎ করেই যানজট হয়, সেই যানজট কিন্তু নিরসনের চেষ্টা হচ্ছে প্রচুর এই মুহূর্তে। তো আমি প্রথমেই বলেছি 1 মাসের ব্যাপার। আর এই জায়গাটাও চিন্তা করবেন তারা, যে যখন স্লো হয়, যখন 2 ঘন্টা 3 ঘন্টা, এমনও ছিল ঈদের সময় 20 ঘন্টা 15 ঘন্টাও গাড়ি দাঁড়িয়েছিল, যেটা কুয়াশার সময় হয় আর এই ঈদে পার্বণে হয়। তো এই জায়গাটাও চিন্তা করতে হবে, মানে মালিকদের বা শ্রমিকদের। এই জায়গাটা আছে যখন আসলে এই যানবাহনগুলো ধীর গতিতে চলে, তখন চাঁদাবাজি করতে সুবিধা হয়, সে কারণে এই রাস্তা ইচ্ছাকৃতভাবে এই ধীর গতিটা হতে পারে আপনার, এটা হতে পারে। তবে এটা হলেও খোঁজ খবর নিলে তো সব কিছুই জানা যাবে। এটা তো অনেক কঠিন কাজ না যে এটা একদম সব কিছু অশুদ্ধ হয়ে যাবে। তো এটা খোঁজ নেওয়া যায়। আরেকটা জিনিস হলো যে আমি বলতে চাই যে
যেই জিনিসটা নিয়ে সিন্ডিকেটের জায়গাটা যদি আলোচনা একটু বলেন, হ্যাঁ। আলোচনা সমালোচনার অনেক জন্ম দিবে, সেই জিনিসটা না পারলে বরং চুপ থাকা বাঞ্ছনীয়। চুপ থাকা বাঞ্ছনীয়, তাতে হয় কি সমস্যাটা বাড়ে না, না কমলেও। তো এই জায়গাটায় সব সরকারদের এই চিন্তা করা। আমি সরকারি দলের একজন সাপোর্টার হয়ে এর চেয়ে বেশি আমার বোধহয় কিছু বলার নাই। আমি ওই জায়গাটায় বলতে চাই সিন্ডিকেট বরাবরের জন্য সিন্ডিকেট ছিল, আছে, থাকবে কি না আগামীতে আমি বলতে পারবো না। তবে যদি এরকম গতানুগতিক হয়, সিন্ডিকেটের সমস্যা সব সময়ের জন্য আছে। আপনার সর্বোচ্চ ইন্টারিম গভর্নমেন্ট যখন সিন্ডিকেট বন্ধ করতে পারে নাই বা করতে চান নাই, আপনি কিভাবে একটা রাজনৈতিক সরকারের কাছে পুরাপুরি এটা আশা করেন? কারণ এখনও যে সিস্টেমে নির্বাচন হয়, রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীদের কাছে এক ধরনের জিম্মি। আপনি সেটা এনসিপি বলেন, সেটা এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কিংবা বামই বলেন, আমি এটাও বলবো সে সবাই। তো এই যে সবগুলা দলগুলা যখন জিম্মি হয়, জিম্মির সময় কিন্তু মনে থাকে না যে আমার যখন দরকার, তখন মনে থাকে না যে এর কাছে আমি যাব না, কারণ এ আমার সুযোগের সদ্ব্যবহার করতে পারে, অপব্যবহার করতে পারে সুযোগে। সেটা কিন্তু আমরা একবারও ভাবি না। আমাদের যদি রাজনীতিটা সিস্টেমেটিক ধারাতে চলতো, যদি প্রাতিষ্ঠানিকভাবে রূপ লাভ করতো, তাহলে এই সমস্যাগুলো হতো না। যে পর্যন্ত রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিকীকরণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো নট অনলি পরিবহন, সবখানে আপনার সব জায়গাতে থাকবে। আপনার এখন পর্যন্ত আমরা দেখছি সব বিরোধী দলগুলো উদ্বেগ প্রকাশ করেছেন, সবসময় জামায়াত ইসলামী বিরোধী আজকে দলরা উদ্বেগ প্রকাশ করেছেন করে। ঈদযাত্রায় দুর্ভোগ এবং অতিরিক্ত ভাড়া আদায়। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগগুলো আসছে, সেটি আসলে সরকারের তরফ থেকে বলা হচ্ছে কোথাও কোনো অতিরিক্ত ভাড়া আদায় তো হয়নি, উল্টো কোথাও কোথাও বাস কাউন্টারে গিয়ে আমাদের মন্ত্রী তিনিও গেছেন, তিনিও বলেছেন যে কোথাও কোথাও হয়তো 20 থেকে 30 টাকা কম ভাড়া নেওয়া হচ্ছে। যেটা আসলে বাংলাদেশের জন্য এক ধরনের অলৌকিক ব্যাপার কিনা বা অলিক স্বপ্ন কিনা, সেটাও আসলে আমরা একটা প্রশ্ন করতে ইচ্ছেই করে। যদিও সরকার বারবার বলার চেষ্টা করছে এবারের ঈদে কোনো চাঁদাবাজি হয়নি, কোথাও কোনো অনিয়ম হয়নি, এমনকি বাড়তি ভাড়া তো হয়নি, কোথাও কোথাও 20 থেকে 30 টাকা ভাড়া কমও নেওয়া হচ্ছে। কিন্তু যাত্রী কল্যাণ সমিতির যে রিপোর্ট, সেটিতে বলা হচ্ছে 87% বাস মিনি বাসেই 500-600 টাকার ভাড়া 1200 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অনেক যাত্রীদেরকেও আমরা সেই অভিযোগ করতে দেখেছি সারাদিন ব্যাপী। তাহলে আসলে সরকার সবসময় ভালোটাই বলবে, তাহলে এই যে আসলে অভিযোগগুলো, সেগুলো দেখার জন্য তাহলে কার থাকবেন? না, ওই যে আমি বললাম তো যে মানে একটা ডিনায়াল পদ্ধতি আমাদের সবসময় যারা সরকারে যান তাদের মধ্যে কাজ করে, একটা ডিনায়াল। মানে তার উনি যা বলতেছেন সবই ঠিক, আর বাকিরা যা বলতেছে সবই মিথ্যা। কিন্তু আবার এটিও তো ঠিক যে মাত্র এক মাসের মধ্যে এই পুরো সেটা আমি জায়গাটিকে প্রথমেই এত বড় বলছি, সিন্ডিকেটকে সেটা আমি পাল্টে প্রথমেই দেওয়া তো বলছি, সম্ভব না। এক মাসের মধ্যে এটা সম্ভব না। এটা ঠিক। আপনি প্রথমে আগে অ্যাকসেপ্ট করেন যে এখানে প্রবলেম আছে, কি কি প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করেন। যারা এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে এবং প্রবলেমগুলো সমাধান করতে আপনাকে অন্তত আইডিয়া দিয়ে সহযোগিতা করবে, তাদেরকে ইনভলভ করেন, আলাদা উদ্যোগ নেন। উদ্যোগ নিয়ে পুরো জিনিসটাকে পরিবর্তনের পথে হাঁটেন, ওইটা মানুষকে দেখান। আপনি যাচ্ছেন যে মিডিয়াতে কথা বলতেছেন, একে দেখাচ্ছেন, এটা করতেছেন, এইটা তো করে আসলে সমাধান হবে না। মানে এর দুদিন মিডিয়াবাজি হবে, তারপরে কিন্তু আবার যা তাই রয়ে যাবে। এখন এই পুরো জিনিসটাকে ঠিক করার জন্য একটা কাঠামোগত পরিবর্তন লাগবে। আমি যেটা প্রথমে বলছি, আমাদের এখানে মূল যে জায়গাটা, গণপরিবহন হতে হবে পাবলিক। গণপরিবহন এত বড় মানে জনসংখ্যার দেশের গণপরিবহন, এত মানুষের দায়িত্ব আপনি কোনো প্রাইভেট এন্টারপ্রাইজ কিংবা প্রাইভেট কোম্পানির কাছেই দিয়ে রাখতে পারেন না। হোয়ারেজ আমাদের এইখানে মোটা দাগে বেশিরভাগ প্রাইভেট যে অন্তত বাস সার্ভিসগুলো, এগুলো কিন্তু পরিবহন মাফিয়াদের হাতে। সেইটা স্বীকার করতে হবে। এই পরিবহন মাফিয়াদের দল নেই। কিংবা দেখবেন আমাদের ওই যে একটা কী যেন একটা সড়ক পরিবহন কল্যাণ সমিতি আছে না, একটা খুব ইন্টারেস্টিং একটা বড় সমিতি, যেটা সবচেয়ে খুব ইন্টারেস্টিং, কিন্তু ওইটার সভাপতি ছিল একজন আওয়ামী লীগের, সেক্রেটারি বিএনপির, এবং অন্য আর একটা পদের একটা বাম সংগঠনের একজন নেতা। ওইটা এখনও ওইভাবে আছে কিনা আমি জানি না। মানে এটা মোটামুটি সবাই মিলেজিলে চালায়। তার মানে হচ্ছে মাফিয়াগিরিটা সবাই মিলেটিলেই করে। তো এই জায়গাটা এই মাফিয়াদের হাত থেকে নিয়ে বেসিক্যালি গণপরিবহন গণর জন্য হতে হবে, এইটা হচ্ছে প্রধান জায়গা। এটা আসলে এই সরকার তো নানানভাবে নানান রকমের কর্মপরিকল্পনা নেওয়ার কথা বলছে, কর্মসূচি গ্রহণ করারও কথা বলছে, এবং তারা আসলে বলার চেষ্টা করছে এবারে আসলে ঈদ যাত্রায় আমরা দেখেছি যে নৌ পরিবহনে কিংবা সড়কে কিংবা আসলে সবভাবেই যাত্রা বেশ স্বস্তির হচ্ছে। সেই স্বস্তিটা কি আমরা দেখতে পেয়েছি? না, আমার কাছে সেটা মনে হচ্ছে না। স্বস্তির গতবারের তুলনায় কিংবা গত দুইবারের তুলনায় এবারের স্বস্তির যথেষ্ট কম।
সব দিক থেকে স্বস্তি যথেষ্ট কম। আর এটার জন্য এটা ঠিক, মানে সরকার 1 মাসের মধ্যে এসে রাতারাতি এটাকে খুব একটা কিছু করে ফেলতে পারবে, এটা আশা করারও কোনো কারণ নেই। এবং সরকার যেহেতু নতুন সরকার আসছে এবং নতুন লোকেরা এই দায়িত্ব পেয়েছেন, ওনারা বুঝে ওঠার কারণে যারা অলরেডি এই সিস্টেমটা চালাচ্ছেন তাদের জন্য ম্যানিপুলেশন করা খুব ইজি। আমি ওই জায়গাতে আমি বারবার বলছি, এইখানে কিন্তু তাদের অ্যাডভান্টেজ আছে, কিন্তু তাকে এটা স্বীকার করতে হবে যে না, এখানে প্রবলেম আছে, এই ধরনের প্রবলেম আছে, আমরা এইভাবে সমাধান করব। আপনি গণপরিবহন ব্যবস্থা কিভাবে সমাধান করবেন সেইটা আমাদের প্রধানমন্ত্রীর প্ল্যানের মধ্যে আছে কিনা এটা আমার জানা নাই। এটাও আমরা জানতে চাই যে গণপরিবহন ব্যবস্থাকে আসলে কিভাবে সমাধান করবেন, এটাও কি প্রধানমন্ত্রীর প্ল্যানে আছে নাকি প্ল্যান এইটাই যেভাবে আছে সেভাবে থাকবে, এটাই প্ল্যানের অংশ। এটাই প্রশ্ন। আসলে জামায়াত ইসলামীও আজকে এই অভিযোগটি করেছে যে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন করার জন্য কিংবা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যতখানি সক্রিয় হওয়ার প্রয়োজন ছিল সেই সক্রিয়তাটা তারা দেখেন না, দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। এই কথা আজকে মিয়া গোলাম পারওয়ার বলেছেন। সেই সাথে তারা এটিও বলেছেন যে নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত হয়নি এই বাংলাদেশে, যেটা অত্যন্ত উদ্বেগজনক হিসেবেও তারা দেখছেন। দেখেন, এখন সিস্টেমটা তো এরকমই, প্রত্যেক ঈদের সময় এটা হয়। আমি আবারও বলছি যে 1 মাসে এত কিছু সব কিছু ঢেলে জামাত থাকলেই পারতেন কিনা, আমার বলা যত সহজ, করা ততটা সহজ না। তারা বিরোধী দল হিসেবে কথা বলবেন, আমরা একটা স্বচ্ছ সুন্দর বিরোধী দল চাই। কিন্তু যে কথাটা ফরিদ বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে এই নতুন একটা সরকারের কাছে আমি কি আশা করতে পারি, প্রথম লাইন দিয়ে শুরু করেছিলেন। ঠিক তার কথার ওই মুখটা দিয়ে যদি ওই কথাটাই জামাতের আমির বলতেন ভালো লাগতো, এবং তারা যদি দুহাত বাড়িয়ে দিতেন যে আমরাও কোনো সহযোগিতা লাগলে আমরাও করতে চাই যদি কিছু। আর এখানে সহযোগিতা সবাই মিলে একসাথে যখন বাড়ি যেতে চায় তখন এই একটা ধাক্কা লাগবেই। আজকে সমস্ত বড় বড় রুটগুলোতে লম্বা লাইনের একটা কিউ লেগেই আছে। এটা কিন্তু প্রত্যেক বছরই হয়, কারণ বাংলাদেশে যে কথাটা আমাদের অ্যাডভোকেট সাহেব বললেন যে ফরিদ বললেন ইন্দোনেশিয়ায় যেটা এক্সট্রা লোক রাখা হয় এক্সট্রা, তো বাংলাদেশে তো ওই সিস্টেম নাই, আর 1 মাসে তো ওই সিস্টেম করাও যাবে না। করছিলেন হয়তো, মানে সেটা হয়তো বলার চেষ্টা করছিলেন, মানে আমি যদি ভুল না করে থাকি, যে আপনারা তো ক্ষমতা গ্রহণ করার পরই যে একটা এত বড় একটা আয়োজন আছে, অর্থাৎ এরকম বিশাল বড় একটা উৎসব আছে, সেটা নিশ্চয়ই আপনাদের জানা ছিল। তাহলে আসলে সেই পরিমাণ ব্যবস্থাটা, সেই পরিমাণ কর্মযোগের কথাটা আপনারা কেন চিন্তা করে সেই ব্যবস্থাগুলো আগেই গ্রহণ করেননি? দেখেন, এই ব্যবস্থাগুলো এটা তো আরও বেশি হতো যদি লম্বা ছুটিটা না হতো। লম্বা ছুটির জন্য অনেকেই চলে গেছে, এবং ব্যবস্থা একটা করা হয়েছে বলেই কিন্তু এতটুকু। ব্যবস্থা না করা হলে আরও বেশি হতো। নিশ্চয়ই আপনার এক্সট্রা ট্রেন, এক্সট্রা বাস যা কিছু ছিল আছে দেশে, সবই তো এখন ট্রিপ দিচ্ছে। এখন যদি কিউয়ের মধ্যে একটা গাড়ি সারাদিন বসে থাকে, সেই গাড়িটা তো আর ফেরত আসতে পারে না। কিউয়ের মধ্যে যদি একটা আপনার মানে গাড়ি যদি আপনার কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে, সেইখানে তো চাইলেই ওই রাস্তাটা কলাপস হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই এটাকে প্রাধান্য দিতে হবে। এখন আমি বলেছি প্রথমবারেই যে এই ঈদ, সামনের ঈদ, এই দুটাকে আপনারা এক্সকিউজ করে যেটা যে 100 দিনের যে হানিমুন পিরিয়ড, সেটাই এক্সকিউজ করে আপনারা নেক্সটে দেখেন, যদি না হয় তখন আপনারা বলতে পারবেন। আপনাদের বলার জন্য এখনো অবারিত দ্বার, তখনও অবারিত দ্বার থাকবে, আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে বের করে এনে বলতে পারবেন। এখন তো এইটা এই 1 মাসে চাইলেই একটা সরকার পরিবহনের জায়গা থেকে চাইলেই গাড়ি নতুন করে এনে বিশেষ সময়ে এটা দেওয়া সম্ভব। একটু যুক্ত করি, আমি তারিক ভাইয়ের কাছে যাবো, কিন্তু মানে এই যে একটা কথা বললেন না ফরিদ, যে এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সব রাজনৈতিক দলের নেতারা আছেন, সেখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এমনকি বাম দলীয় যারা নেতাকর্মী তারাও আছেন। তাহলে আসলে এটা কি, মানে আমরা নিজেরা মিলে আসলে এই ধরনের একটা ব্যবস্থা কিনা? এই সিন্ডিকেট নিয়ে যে সরকার আজকে বিরোধী দল, তারা নিশ্চয়ই এই কথাগুলো, আমি চাইবো যে তারা তাদের সংসদে এই কথাগুলো একদম চালিয়ে যাবে, এবং চালানোর পরে নিশ্চয়ই একটা রাস্তা বের হবে। রাস্তা বের হলে নিশ্চয়ই আগামীতে এটার একটা সলিউশন হবে। আমার যেটা মনে হয়, এইবারের জন্য আমার এর চেয়ে বেশি সলিউশন এই সরকার দিতে পারবে,
এটা আমি মনে করি। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, 1 মাস যদিও যথেষ্ট সময় নয় সত্যিকার অর্থে একটি সরকারকে সমালোচনা করবার মতো, কিন্তু এই যে অনেকে বলা চেষ্টা, বিশেষ করে বিরোধী দল কিংবা জামায়াত বলছে যে তারা আসলে যেহেতু জানছিলেন যে এই সময়টার মধ্যেই তাদেরকে এই বিশাল কাজটি হাতে নিতে হবে, তারা কেন আগে থেকে এক ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করলেন না, কেন সেই পরিমাণ তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি? আসলে কি ব্যবস্থা কম গ্রহণ করেছে সরকার বলে আপনার মনে হয়, নাকি সরকার আসলে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে, কিন্তু এই দীর্ঘদিনের এই সিন্ডিকেট বা একটা লম্বা সময় ধরে এই পরিবহন খাতকে আসলে যেভাবে চালানো হয়েছে সেটি তো পরিবর্তন করতে সময় সাপেক্ষ ব্যাপার? হ্যাঁ, এইটা ধরেন 1 মাস সময় যথেষ্ট না, এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক যে আপনি কিছু ভালো কাজের শুরুটা তো করতে পারতেন, যেটা দিয়ে মানুষ বুঝতে পারতো যে ওনাদের নিয়তটা ভালো। ওনাদের নিয়তের মধ্যেই তো গলদ রয়ে গিয়েছে। সেটা হলো যে প্রথম কথা হলো, যেটা আমার সমালোচক খুব কারেক্টলি বলেছেন, যে এক ধরনের ডিনায়াল, আপনি সমস্যাকে তো অ্যাড্রেস করছেন না। দুনিয়ার সমস্ত পত্রপত্রিকা লিখতেছে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, তাহলে সব পত্রিকা মিথ্যা, আপনি একা সঠিক। এই যে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা যখন এইভাবে ডিনাই করে, তার মানে তারা জনগণকে আমলে নিচ্ছে না। এবং ওই যে স্বৈরাচারী ব্যবস্থা, আমাদের মন্ত্রীরা তো হয়ে গেছে তোতা পাখি। এক ধরনের স্ক্রিপ্ট স্বৈরাচারী সরকার আমলে দেখেছি, যেভাবে তারা পাঠ করতো মনে হয় যেন ওই তোতা পাখির মতো তারা পাঠ করে যাচ্ছে এবং সব কিছুকে ভালো বলতে হবে। এই যে আত্মসমালোচনা করার যে মানসিকতাটা যে নাই রাজনীতিবিদদের, আপনি দেখেন আমাদের সড়ক পরিবহন আইন বলে একটা আইন আছে, 18 সালের আইন। সেই আইনটাও যদি মিনিমাম আপনার অ্যাপ্লাই করা হতো, সেখানে আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ, আপনার শব্দ দূষণ, অতিরিক্ত ভাড়া, রুট পারমিট ইত্যাদি ইত্যাদি এমন কিছু নাই যে সেই 2018 সালের সড়ক পরিবহন আইনে নাই। কিন্তু আপনি বলেন তো, কোনো মন্ত্রী কোনোদিন সড়ক পরিবহন আইন নিয়ে একটি কথা বলেছে? কোনো এমপি, সরকারি এমপি কোনোদিন এটাকে বলেছে, অ্যাড্রেস করেছে? করে নাই। আপনি আইনের কথা বলেছেন, বাংলাদেশের আইনে সুস্পষ্টভাবে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করার জায়গাটাতে নিষেধাজ্ঞা আছে, কিন্তু সাধারণ জনগণকে কি আপনি মানাতে পারছেন এত লম্বা সময়? কোনো সরকার কি পেরেছে? সেজন্যই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই জন্যই তো আপনার ব্যবস্থাপনা, সেই জন্যই তো হাইওয়ে পুলিশ, সেই জন্যই তো আপনার ট্যুরিস্ট পুলিশ। এত এত করলেন আপনারা সরকার, কিন্তু সেগুলোর প্রয়োগ কোথায়? পুলিশের পোশাক বদলাইলে কি পুলিশের ব্যবস্থা ঠিক হয়ে যাবে? নীল পোশাকের থেকে যদি এখন যেটা তারা বলে এটা তাদের পছন্দ হচ্ছে না, এই ধরে খয়েরি পোশাক দিলেই তারা কি খয়েরি হয়ে যাবে? কারণ তাদের অন্তরে যে কালি, অন্তরের কালি তো দূর করতে হবে। ওই যে লালনের গান আছে না, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? তো মনের ময়লা তো সাবান দিয়ে ধোয়া যায় না। এই মনের ময়লা দূর করার রাজনীতিটা এই দেশে আসতে হবে, যে জন্য অভ্যুত্থান হয় বারবার। অভ্যুত্থানে মানুষ আশা করে যে মানুষের মনের, নেতাদের মনের ময়লা দূর হবে, মন্ত্রী এমপিদের মনের ময়লা দূর হবে। তারেক রহমান সাহেব খুবই ভালো কথা, আমি খুবই প্রশংসা করি যে উনি গাড়ি বহরের সংখ্যা কমিয়ে দিয়ে উনি 14 গাড়ির থেকে 4 গাড়িতে এসেছেন। কিন্তু ওনার সাঙ্গপাঙ্গদের আচার আচরণ দেখলে কি মনে হয় যে তারা জনগণের সেবক? এই মন্ত্রী এমপিদের আচরণ দেখলে মনে হয় তারা জনগণের প্রভু। আর তাদের চেয়ে বড় প্রভু হলো আমাদের সচিবরা যারা বসে আছে, অনেক সচিবের আচরণ দেখলে মনে হয় তারা জনগণের প্রভু। এই যে জনগণের প্রভু সাজার যে মানসিকতা, এই কারণেই তারা অ্যাড্রেস করে না, এই কারণেই সমস্যাকে তারা চিহ্নিত করে না। ঈদের সমস্যা কি আজকে? শুধু ঈদ না, আপনি এটাও একটা মিডিয়ার একটা ব্যাপার আছে, মিডিয়া ঈদের সময় এটাকে এক মুখস্থ নিউজ করে। কিন্তু আপনি দেখেন ঈদের সময় সবচেয়ে বেশি কিন্তু আসলে মাত্রাগত বেশি। আমাদের দেশে যানজট কখন থাকে না? ঢাকা শহরে নরমাল টাইমে যদি কেউ হার্ট অ্যাটাক করে, আপনি তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে পারবেন না। এই যানজটটা আসলে নিয়ন্ত্রণ করবার দায়িত্বটাও তো এই সরকারের। না, সেটা সমস্যা সমাধানের জায়গা আছে, সমাধানের জায়গা আছে, সেটা আপনি সবচেয়ে বেশি দুর্ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখি এই ঈদ যাত্রার সময়, কারণ এক ধরনের তাড়াহুড়ো থাকে কিংবা আসলে অপরিকল্পিত ব্যবস্থার কারণে কিনা এই জায়গাটিতে আমি আসবো। কেন আমরা এই দুর্ঘটনাগুলো রোধ করতে পারছি না? অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেটি বলছিলাম যে সবচেয়ে বেশি দুর্ঘটনা আমরা দেখেছি যে এই ঈদ যাত্রার সময়টাই হয় সেটি, এবং প্রতিবার আসলে এক ধরনের সংস্কৃতির মতো হয়ে চলছে, মানে একটা ট্রেন্ড হয়ে গেছে। ঈদ যাত্রা হবে এবং সেখানে জনগণের ভোগান্তি হবে, নিরাপত্তার সাথে আসলে আমরা পুরো ঈদ যাত্রাটাকে পালন করতে পারছি না। কিন্তু এরপর আসলে এই ট্রেন্ড আমরা ভাঙতে পারছি না কেন? এটা কি আসলে কোথাও না কোথাও গিয়ে কারো না কারো আন্তরিকতার অভাব? এই প্রশ্নের উত্তর আমার ধারণা ইতিমধ্যে আলোচিত হয়ে গিয়েছে যে আমরা ভাঙতে পারছি না কেন, এটা সিস্টেমের গলদ। আপনি সিস্টেম না পাল্টালে এটা বারবার হতেই থাকবে। এবং সবচেয়ে বড় কথা, যেটা সিস্টেম পাল্টানোর অনেক রাস্তা আছে। যেমন ধরেন আমাদের দেশে যখন মেট্রো রেল হয়ে গেল, এখন যদি মেট্রো রেলের প্রশংসা করি, এখন বলবেন যে এটা শেখ হাসিনার সুনাম হচ্ছে। আমাদের দেশে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো, এর ফলে কি অবকাঠামো চেঞ্জ হয় নাই? মানুষের সময় বাঁচে নাই? এখন এইরকম অনেক বড় বড় কাজে হাত দিতে হবে। এবং সবচেয়ে যে দরকার, কিন্তু আমি একটু প্রশ্ন করে যদি, যে শুধু সরকারি উদ্যোগ হলেই কি আসলে এই পুরো ধারাটা পরিবর্তন? 90% হলো সরকারি উদ্যোগ।
90% লাগবে সরকারি উদ্যোগ এবং যাত্রী জনসাধারণের উদ্যোগ হলো 10%। সুতরাং 90% দায় যার, তাকেই তো কথাটা বলতে হবে এবং এটাকে দায়িত্বটা নিতে হবে। ঢাকা শহরে যানজটটা যে হয়, আমি যেটা বলেছিলাম যে ঢাকা শহরে সন্ধ্যাবেলায় কারো হার্ট অ্যাটাক করলে সে অ্যাম্বুলেন্সে হসপিটালে যেতে পারবে না, স্ট্রোক করলে সে যেতে পারবে না, পথেই মারা যাবে। এই যে যানজটে মানুষ যে এত বড় রিস্কের মধ্যে আছে, এটার জন্য পার্লামেন্টে একটা বিশেষ অধিবেশন রাখা দরকার। আমি 16 বছর রেল বাঁচাও আন্দোলনের সাথে কাজ করেছি। কেন? যে রেলটা সবচেয়ে নিরাপদ একটা বাহন, তুলনামূলকভাবে রেলের জন্য বরাদ্দ নাই। রেলগুলোতে আবার পলিটিক্যালাইজেশন করে সেখানে রেলের শ্রমিক কমিটি বানায় সরকারি দলের লোকেরা, সেখানে আবার তারা রেলকে আটকে দেয় এবং রেলের সিগন্যালিং ব্যবস্থা ভালো না, কোনো ডেভেলপমেন্ট নাই। এবং আমাদের এই আপারা এই মন্ত্রী এমপিরা তারা বিভিন্ন দেশ, উন্নত দেশ সফর করতে যায় জনগণের টাকায়, ওখানে সফর করে গিয়ে কিচ্ছু শেখে না। এই সচিবগুলা তারা বিশাল কমিটি নিয়ে তারা বিদেশে, ইউরোপে, আমেরিকায় সফর করে আসে, কিচ্ছু শিখে না। এসি চালাইতে, হ্যাঁ, এসি চালানোর জন্য নাকি যায় বিদেশে সফর করতে, কিভাবে এসি চালাতে হয় সেটা শিখতে। এই যে বিদেশে তারা যাচ্ছেন, 5 তারকা হোটেলে থাকছেন, সেখানে মেট্রোতে চড়ছেন, সেখানকার ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা দেখছেন, কোনো সবক কি তারা নিয়েছেন? কোনো সবক তারা এই দেশের মাটিতে এসে চালায় না। সবকটা আসলে তারা নিচ্ছেন কিনা সেটির চেয়ে বড় প্রশ্ন ফরিদুল হক, তারা আসলে এই যেগুলো শিক্ষা আসছেন সেগুলো বাংলাদেশে কার্যকর করতে চাইছেন কিনা সেটি তাদের ইচ্ছা কতখানি আছে। মানে দায় আসলে সরকারের নিঃসন্দেহে সবচেয়ে বেশি, কিন্তু পুরো দায়টাই শুধুই সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সুযোগটাও কি আছে আমাদের শেষ পর্যন্ত? না, এই মুহূর্তে ধরেন, আমি প্রথমে বলছি এই মুহূর্তে সরকারের হাতে নাই, কিন্তু আপনাকে একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে যে এই পুরো অব্যবস্থাপনা এটা কাঠামোগত অব্যবস্থাপনা। এবং এই যে মানুষ মারা যাচ্ছে, এটা আমরা বলতেছি মারা যাচ্ছে, এটা আসলে সিস্টেমেটিক কিলিং। এটা কিন্তু কিলিং, সিস্টেমেটিক কিলিং। আপনি সিস্টেমের কারণে এই মানুষগুলোকে বাঁচাইতে পারতেছেন না, কিংবা সিস্টেম এমন করছেন মানুষগুলো মরতে বাধ্য হচ্ছে। মানুষ যখন বাড়ি যাওয়া লাগবে তখন মানুষ যে কোনো ধরনের উদ্যোগ নিতে বাধ্য থাকে আপনি। এবং আরেকটা বাজে জিনিস করা হয় খুবই ভয়াবহ, সেটা হচ্ছে যে যখনই একটা প্রবলেম হয়, ধরেন একটা আজকে দেখছি না যে একজন ভদ্রমহিলা ওই লঞ্চে লাফ দিয়ে পড়তে পড়তে বেঁচে গেছেন, ওই মহিলার সচেতনতাকে দায়ী করা হচ্ছে। আপনি এমন ব্যবস্থা কেন করতে পারলেন না যে মহিলা হেঁটে হেঁটে নিশ্চিন্তে তার বাড়িতে যেতে পারবে? সেই ব্যবস্থাটা আছে, রাষ্ট্র তাকে এই নিশ্চয়তা কেন দিতে পারতেছে না? এই নিশ্চয়তা দিতে পারাটা হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। কেন? রাষ্ট্রকে এই মহিলারা ট্যাক্সের পয়সা দিয়ে রাষ্ট্রকে তৈরি করে এবং পেলে পুষে বড় করে। অতএব এই যে জিনিসটা আমি যেটা বললাম, যে আপনাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে এখানে প্রবলেম আছে, যারা এই জিনিসগুলো বোঝে তাদেরকে নিয়ে ইনভলভ করতে হবে, প্রবলেম সমাধান খুঁজে বের করতে হবে এবং সমাধান করতে হবে। তারপরে আপনি এই কাঠামোগত জায়গাটাকে বন্ধ করবেন। এর বাইরে শুধু মিডিয়াবাজি হবে। আর হচ্ছে এই যে প্রবণতা যেটা দেখা যাচ্ছে, এটা খুব বাজে প্রবণতা, যে না কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। এই যে ডিনায়াল, এই ডিনায়াল হচ্ছে যে সবচেয়ে বড় প্রবলেম। এইটা থেকে আগে বেরোতে হবে। এইটা থেকে বেরোয় বলতে হবে যে না, প্রবলেম আছে, আসেন সবাই মিলে ঠিক করি। তখন যারা আগ্রহী, আপনি দেখবেন বহু মানুষ আছে উদ্যোগী হয়ে চলে আসবে। থেকে আদৌ আসলে সরকার বেরিয়ে আসবে কিনা? না, বেরিয়ে না আসলে আবারও সেই পুরনো পথেই হাঁটবে। বেরিয়ে আসলে আমি এই জন্য তো বললাম যে আমার তো আসলে জানতে ইচ্ছা করতেছে যে এই যে এত বড় ব্যাপার, বাংলাদেশের এত কোটি কোটি মানুষের প্রতি বছর যে মানে কি বলে, যে কাঠামোর উপরে নির্ভর করে গণপরিবহন ব্যবস্থা, বাংলাদেশের অন্য যে কোনো রোগশোকের তুলনায় সবচেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়। তাহলে এইটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী উনি প্ল্যান নিয়ে এসেছেন লন্ডন থেকে, ওনার কোনো প্ল্যান আছে কিনা এটা আমার জানতে খুব ইচ্ছা করতেছে। আমি প্রশ্ন করি, কর্মপরিকল্পনা তো আছে আপনাদের? এই যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঈদ যাত্রার সময় হচ্ছে, কিংবা সেটাকে সিস্টেমেটিক মার্ডার বলার চেষ্টা করলেন ফরিদুল হক, এই জায়গাগুলো থেকে আসলে বেরিয়ে আসে এবং সরকার ডিনায়াল নিয়ে বারবার প্রশ্ন করছিলেন। সিস্টেমের যে সমস্যাটা, এটা সিস্টেমেটিক মার্ডার, এটা বলাটা অবান্তর না। এটা যে সিস্টেম লসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানের, উনি নিজে জ্যামে বসে থেকে জিনিসটা কিন্তু অনুধাবন করছেন। সাধারণ মানুষের কর্মঘণ্টার থেকে ওনার কর্মঘণ্টার দাম কিন্তু প্রচুর, অনেক বেশি। ওনার প্রতিটা মিনিট সেকেন্ড হিসাবের মধ্যে পড়ে সিরিয়াসলি। সেইখানে উনি কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, উনি নিজে কিন্তু ওনার প্রোটোকল সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন। উনি ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে আছেন। তো এই যে উনি বসে আছেন, নিশ্চয়ই ওনার মধ্যে একটা প্ল্যান না থাকলে উনি কিন্তু বসে থাকার লোক না। উনি কিন্তু বন্ধের দিন অফিস করেন, উনি সকাল 9টায় অফিস করেন। ওনার জন্য সমস্ত মন্ত্রীরা পরিমরি করে রাতে ঘুমাক আর না ঘুমাক, বাংলাদেশের সিস্টেম আপনি জানেন, এমপি মন্ত্রী রাজনীতিবিদরা সারা রাত জায়গায় থাকে, সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ওনার জন্য সবার কিন্তু ঘুম নষ্ট করে দৌড়ের উপর থাকে। আপনারা নিশ্চয়ই এটার আপনারা দেখিয়েছেন। তো সেই জায়গা থেকে বলছি যে উনি এত
কাজের মানুষটা, সে কাজের মানুষটা তো এমনি যানজটে কিন্তু আবার বসে শুধু আছে না। ওনার একার ইচ্ছে থাকলেই তো হবে না, যারা এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করছেন তাদেরকে তো এই সদিচ্ছার আওতায় আনতে উনি হবে। ইতিমধ্যে নিয়তের গলদের আপনি- একটা কথা বলছিলেন আপনি হাসান দেখেছেন তারেক চৌধুরী। বুয়েটের- এই গলদের জায়গাটা থেকে কি আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করেন মনিপা? জি, কোন গলদ? নিয়তেই যে গলদ আছে, যে কথাটি বলছিলেন হাসান তারেক চৌধুরী। দেখেন, নিয়তে গলদ আমি আবারও বলছি, 1 মাসের সরকারের সঙ্গে আপনি 18 মাসেরটারও যদি হিসাব করেন হয় না। আমি আবারও বলছি, নিয়তে যদি গলদ থাকতো তাহলে কিন্তু যানজটে উনি বসে থাকতেন না। উনি যেহেতু যানজটে বসে আছেন, নিশ্চয়ই উনি এই কাজটা করার জন্যই উনি বসে আছেন। উনি বুয়েটের স্টুডেন্টদের সাথে, বুয়েটের পড়া বা পাশ করা ইঞ্জিনিয়ারদের সাথে ইতিমধ্যে কথাও বলেছেন। উনি এটা নিয়ে কাজ করছেন। এখন আপনি 1 মাসে যদি 5 বছরের কাজের হিসাব চান, তাহলে আমি সরি, হাসান তারেক চৌধুরী। দেখেন, সরি। আমরা মনে হয় আবার সেই ফ্যাসিবাদের প্রবণতার দিকে ফেরত যাচ্ছি। এক ব্যক্তি, এক আইকন, এক নেতা, এক দেশ, তাইলে আর সবার আগে বাংলাদেশ থাকে না। আমি যদি সবার আগে বাংলাদেশ বলি, তাহলে বাংলাদেশের মানুষকে আমার অ্যাড্রেস করতে হবে, সেটা তো তিনি করছেন, এবং কিন্তু সেটা সাধারণ অ্যাড্রেস করার জনগণের জন্য সাথে- আপনার দায়িত্ব জ্যামে বসে থাকা না। আপনার দায়িত্ব হলো জ্যামের সমস্যা সমাধান করার কাজটা জিরো থেকে শুরু করা। আপনি 1% শুরু করেন। আমি সেই খবরটা মনিয়াপার কাছ থেকে শুনতে চাই যে 1% কি কাজটা এই যে যানজট দূর করার জন্য শুরু হয়েছে, সেটা কিন্তু আমি দেখেন, শুনতে আমি পেলাম না। এটার একটা কথা বলি। উনি কিন্তু এই আসার পরে যখন রোজার মধ্যেই উনি দায়িত্ব গ্রহণ করেছেন, রোজার যাতে যানজটটা কমে সেই জন্য কিন্তু স্কুল কলেজ আপাতত বন্ধ করে দিয়েছিলেন, এবং এতে কিন্তু ঢাকায় কিছুটা উপকার হয়েছিল। কারণ আমরাও কিন্তু সকাল দুপুরে বিকালে আমরা বের হই, তো সেইখানে কিছুটা হয়েছিল। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো মিলে ঠিক করছেন, এবং আমি আবারও বলছি যে এটা প্ল্যানিং তারা সমস্যার সমাধান এই যে হয়ে কিছু যাবে। কিছু কথা বললেন, স্কুল কলেজগুলো বন্ধ করা হচ্ছে, নানান ভাবে আসলে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, এগুলোকে কি আপনার যথেষ্ট না, ব্যবস্থা মনে স্কুল হয়? কলেজ বন্ধ এটা পুরনো ঘটনা। আমি বলতেছি, উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান। গণপরিবহনের পুরো কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে ওনার কি প্ল্যান, এটা আমি দেখতে পাইনি। আমি এটা জানতে চাই, ইশতেহারের মধ্যে এটা এরকম কিছু ছিল যে বলে আমার 1 কাছে মাসের মনে মধ্যে হয়। আসলে আদৌ সেই প্ল্যান না, আগে প্ল্যানটা লাগবে, আপনি বাস্তবায়ন তো না, করেন। একটা প্ল্যানটা দফা লাগবে। সংস্কারের মধ্যে তো অনেক কিছু আছে। প্ল্যানটা লাগবে। প্ল্যান তো এটাও ছিল না যে গাড়ি নিব না, আমরা জমি নিব না, ফ্ল্যাট নিব না, প্লট নিব না, এই প্ল্যানটা ছিল না। যানজটে বসে থাকবো, এই প্ল্যানও ছিল না। তার মানে ভালো হ্যাঁ, কিছু আমরা হয়তো 1 মাসের মধ্যে, নিশ্চয়ই 21 আসছে দিনের মধ্যে সামনে, আমরা ফ্যামিলি কার্ড দিব, এই প্ল্যানও ছিল না। প্ল্যান ছিল কার্ড দিব, কিন্তু 21 দিনে দিব এটা ছিল না। মনি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, ফয়জুল হক, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের বিদায় নিচ্ছি জি 25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল ঈদের বিশেষ রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।